আজকে তোমাদের যে জিনিসটা পড়ানো হবে সেটা নতুন চ্যাপ্টারের নাম হচ্ছে কার্যক্ষমতা শক্তি। এটা বেশ কিছুদিন আগে থেকেই ভাবছিলাম পড়ানোর জন্য, তো আজকে ভিডিওটা করছি। প্রথম ভিডিও দেখবে আর বোঝার একটু চেষ্টা করবে। ফার্স্ট দেখো কি বলেছে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে কার্য। এই কার্যটা কি বা কার্য কাকে বলে বা কার্য সম্বন্ধে ধারণা কি আছে। যে আমরা যে কোনো কাজ যদি করি তাহলে ওই কাজকেই বলা যাবে কার্য, না আদার্স কিছু। তো যদি আমরা কোনো কাজ যদি করি তাহলে কাজ আসলে কাকে বোঝাচ্ছে, এটা একটা খাতাতে ছবি এঁকে তোমাদেরকে বলছি। যে এখানে ধরো একটা টেবিলের ওপর কিছু রাখা আছে, এটা একটা টেবিলের উপর যদি একটা বক্স রাখি, একটা বক্স যদি রাখা হয়, এটার উপরে যদি কিছু বল প্রয়োগ করি, তো বল প্রয়োগ যদি করি তাহলে এটা বস্তুটা কিছুটা স্মরণ ঘটবে বা স্মরণ নাও ঘটতে পারে। তো বলেছে যদি বস্তুটা স্মরণ ঘটে তাহলে বলা যাবে যে ওই যেটা বল প্রযুক্ত হয়েছিল ওই বল দ্বারা কোনো কাজ এখানে হয়েছে। আর যদি স্মরণ না ঘটে তাহলে কোনো কাজই হবে না, কারণ আমরা কোনো বস্তুকে যদি সরানোর চেষ্টা করি আর যদি সরে, তবে বলা যাবে যে প্রযুক্ত বল দ্বারা কাজ করেছে বা কেউ কাজ করেছে। আর যদি না সরে তাহলে ওটা কোনোদিনও কাজ মানা যাবে না। তাহলে এখানে যে কার্য তাহলে বলবো কাকে, যে একটা বস্তুর উপরে বা একটা বিন্দুর উপরে যদি বল প্রয়োগ করা হয় আর ওই বস্তুটা বা ওই বিন্দুটা যদি স্মরণ ঘটে তাহলে বলা যায় যে ওটা কার্য হয়েছে। ওটার উপর যদি বল প্রয়োগ না হয় তাহলে ওটা কোনোদিনও সরবে না। এখানে ডিটেলস সমান কিছু দেওয়া আছে যে একটা টেবিলের উপরে একটা ব্যাগ রাখা আছে, ওই ব্যাগটার উপর যদি বল প্রয়োগ করা হয়, যদি ব্যাগটা সরে যায় তাহলে বলা যাবে যে ওই বল প্রয়োগের ফলে কার্য হয়েছে। তো এখানে কার্যের সংজ্ঞা কাকে বলে ওটা পার্টিকুলারভাবে লেখা নেই, বলেছে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে যদি ওই প্রয়োগ বিন্দুর স্মরণ ঘটে তাহলে বলা যায় প্রযুক্ত বল দ্বারা কার্য হয়েছে, এটা বলা যাবে। এবার এই যে বল প্রয়োগের ফলে কার্য হচ্ছে, তো এটা কতটা কার্য হবে সেটা আমরা কিভাবে পরিমাপ করব। তো পরিমাপ করার পদ্ধতি এখানে বইয়ে পেজ নম্বর 136 বলা হয়েছে যে কৃতকার্যের পরিমাপ কিভাবে করব। তো কৃতকার্যের পরিমাপের সূত্র আমরা জানি যে কোনো জিনিস কার্য ডাব্লু দিয়ে প্রকাশ করা হয়, ওটা হচ্ছে এফ ইন্টু ডি। তাহলে এখানে ডাব্লু হচ্ছে কৃতকার্য, এফটা হচ্ছে বল আর ডিটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে সরণ। যে এই বল প্রয়োগের ফলে বস্তুটা কতটা সরেছে। যেমন ধরো এখানে আমি 100 নিউটন বল প্রয়োগ করলাম। 100 নিউটন বল প্রয়োগ করার ফলে এটা যদি 10 মিটার সরে, 100 নিউটন বল প্রয়োগ করলাম আর এটা প্রয়োগ বিন্দুটা সরণ যদি 10 মিটার হয়, তাহলে ওই প্রযুক্ত বলের দ্বারা কৃতকার্য হবে ডাব্লু ইকুয়াল টু 100 ইন্টু ডি মানে 10। তাহলে এটা হয়ে গেল 100 ইন্টু 10 মানে 1000 জুল। এটা হচ্ছে কার্যের পরিমাণ। এরকম যে কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ হয় আর ওই বল প্রয়োগের ফলে বস্তুটা যদি স্মরণ ঘটে, তাহলে যতটা স্মরণ ঘটবে সেটা মান আর যতটা বল প্রযুক্ত হবে সেটার মান, দুটো যদি গুণ করে দাও তাহলে গুণ করে যে মানটা পাবো সেই মানটাই হচ্ছে কৃতকার্যের পরিমাণ। তো এখানে কৃতকার্যের পরিমাণ দেখে নেবে জিনিসটা। এবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যেটা ডি লিখেছি ডিসপ্লেসমেন্ট বা সরণ, এখানে কিন্তু কৃতকার্যের পরিমাণ যদি বার করি ডাব্লু সমান এফ ইন্টু ডি আমরা পেয়েছি, কিন্তু কৃতকার্যের পরিমাপের আসল সমীকরণটা সেটা না। আসল সমীকরণ হচ্ছে ডাব্লু ইজ ইকাল টু এফ ইন্টু কস থিটা ইন্টু ডি। এটা হচ্ছে আসল সমীকরণ। এফটা ডাব্লুটা বললাম কৃতকার্য, এফটা হচ্ছে প্রযুক্ত বল আর ডিটা সরণ বললাম। কিন্তু এখানে কস থিটা সমান কি? কস থিটা হচ্ছে যে এই বস্তুটার উপরে যেটা বল প্রয়োগ করেছিলাম, তো যেদিকে বল প্রয়োগ করেছে আর বস্তুটার সরণ যেদিকে হয়েছে, ওই প্রযুক্ত বল আর বস্তুর সরণ এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি কোণ করে বল প্রযুক্ত হয়েছে আর সরণ হয়েছে, ওই দুটোর মধ্যে অ্যাঙ্গেল যতটা থাকবে সেটাই বসবে এখানে কস থিটা। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আমরা যদি বলি যেদিকে বল প্রযুক্ত হয়েছিল সেদিকে সরণ হয়েছে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল নেই, 0। তাহলে এখানে এফ ইন্টু কস 0 ডিগ্রি দিতে পারি ইন্টু ডি। কস 0 ডিগ্রি মান ক্লাস 10-এর বইয়ে আছে, তোমাদের বইয়ে নেই, তো অতএব এটা শুধু মনে রাখবে এফ ইন্টু 1 ইন্টু ডি, যার ফলে আমরা পাচ্ছি এফ ইন্টু ডি। এটা হচ্ছে কৃতকার্যের পরিমাণ। ঠিক আছে?
এটার ব্যাখ্যা আরও এর পরবর্তীতে আছে, আবার বলছি। তো এটা আপাতত মনে রাখবে যে কৃতকাজের পরিমাপ যদি বার করতে হয় তাহলে F/D বার করলেই হয়ে যাবে। এবার আমরা পড়েছি প্রথম চ্যাপ্টারেই ক্লাস 9-এর যে কোনো জিনিসকে পরিমাপ যদি করি তো সেটার সঙ্গে সঙ্গে একটা একক ব্যবহার হয়, অবশ্যই হবে। তো এই কার্যের পরিমাপের সময় একক ব্যবহার করি। কার্যের একক যদি বলি তো এটা দুরকম একক হয়, যেমন বলের ছিল পরম একক ছিল আর অভিকর্ষীয় ছিল, ঠিক একই রকমভাবে কার্যেরও দুরকম একক আছে, একটা হচ্ছে পরম একক আর একটা হচ্ছে অভিকর্ষীয় একক। পরম একক বলতে কী বোঝায়? সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে আর্গ আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। তাহলে এই এক আর্গ আর এক জুল কাকে বলে? বলেছে কোনো বস্তুর উপরে 1 ডাইন বল প্রয়োগ করলে তার বস্তুটার যদি 1 সেন্টিমিটার সরণ ঘটে তাহলে যে পরিমাপ কার্য হবে সেটা হবে 1 আর্গ। আবার বলছি যে 1 গ্রাম ভরের, এখানে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপরে যে 1 ডাইন যদি বল প্রযুক্ত হয়, 1 ডাইন যদি বল প্রযুক্ত হয় তাহলে এই বস্তুটার যে কার্য হবে সেটা হচ্ছে 1 আর্গ। ঠিক একই রকমভাবে এসআই পদ্ধতিতে এসআই পদ্ধতি কী বলছে? কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটার যদি প্রয়োগবিন্দুর সরণ 1 মিটার হয় তবে যে কার্য হয় তাকে বলা হয় 1 জুল, মানে 1 জুলই কার্য হবে। তো 1 জুল যদি কার্য হয় তাহলে জুল আর আর্গ একটা পেলাম। সিজিএস পদ্ধতিতে হচ্ছে সিজিএস এটা পদ্ধতিতে পেলাম আর্গ আর এসআই পেলাম জুল। তো এই দুটোর মধ্যে সম্পর্ক আমরা জানি যে 1 জুল = 10⁻7 আর্গ। তো এটা সম্পর্ক কিভাবে আসলো? আমরা নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক জানি, 1 নিউটন = 10⁵ ডাইন, ওটা কীভাবে এসছে ওটাও জানি। ওই একই রকমভাবে একই প্রসেসে এখানে ওই জিনিসটা দেওয়া আছে যে 1 জুল সমান আমরা জানি 1 নিউটন × 1 মিটার, যে 1 নিউটন বল প্রযুক্ত হয়েছে আর 1 মিটার সরণ হয়েছে। তো 1 নিউটন ওটা যদি সিজিএসে নিয়ে যায় তাহলে 10⁵ ডাইন হবে আর 1 মিটারটা 100 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এখানে 5টা জিরো, এখানে 2টো জিরো, আর টোটাল হচ্ছে 7টা জিরো। আর ডাইন সেমি ওটাই হচ্ছে আর্গ। ঠিক আছে, এবার হচ্ছে ব্যবহারিক একক। ব্যবহারিক একক কি? যে সিজিএসও হচ্ছে গ্রাম সেন্টিমিটার আর এসআইও হচ্ছে কিলোগ্রাম মিটার। সিজিএস আরেকবার বলছি গ্রাম সেন্টিমিটার আর এসআই হচ্ছে কিলোগ্রাম মিটার। তো এটার 1 গ্রাম সেমি কাকে বলবো বা 1 গ্রাম কিলোগ্রাম মিটার কাকে বলবো? গ্রাম সেমি বলতে বোঝাচ্ছে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষ বলের বিরুদ্ধে, মানে উপরের দিকে, অভিকর্ষ বল তো নিচের দিকে ক্রিয়া করছে, এটা উপরের দিকে টানবে, যে উপরের দিকে 1 সেন্টিমিটার তুলতে যে পরিমাপ কার্য করতে হবে সেই পরিমাপ কার্যকে বলা হবে 1 গ্রাম সেমি। আর 1 কিলোগ্রাম সেমি যে 1 কেজি ভরে কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের বিরুদ্ধে যদি 1 মিটার উপরে তুলতে হয় তাহলে যে পরিমাপ কার্য করতে হবে সেই পরিমাপ কার্যকে বলা হবে 1 কিলোগ্রাম মিটার। ঠিক আছে, এবার একটা জিনিস হচ্ছে যে কার্য যখন সংজ্ঞা পড়েছি, কার্য দু রকম হয়। এখানে কার্য প্রকারভেদ বলেছে যে কার্য কয় প্রকার? কার্য হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য কাকে বলবো আর বলের বিরুদ্ধে কার্য কাকে বলবো, এখানে দুটো সংজ্ঞা দেওয়া আছে পেজ নম্বর 137-এ দুটো। একটা হচ্ছে বলের দ্বারা কার্য, আমি সংজ্ঞাটা এমনি মুখে বলে দিচ্ছি যে একটা বস্তুর উপরে টেবিলের উপর যদি বক্স রাখা থাকে, এই বস্তুটার উপরে যদি বল প্রযুক্ত হয় তাহলে যেদিকে বল প্রযুক্ত হচ্ছে বস্তুর সরণ যদি সেদিকে হয়, একই দিকে প্রযুক্ত বল আর সরণ যদি একই দিকে হয় তাহলে এটার দ্বারা, এই বলের দ্বারা যে কার্য হবে সেই কার্যকে বলা হবে বলের দ্বারা কার্য। মানে বলের প্রযুক্ত বলের অভিমুখ আর সরণের অভিমুখ যদি একই থাকে তাহলে যে কার্য হবে সে কার্যকে বলা হবে বলের দ্বারা কার্য। যেমন কোনো বস্তুকে উপর থেকে ফেললে অভিকর্ষ বল একটা ক্রিয়া করছে নিচের দিকে যাচ্ছে, বস্তুটা সরণ নিচের দিকে আর অভিকর্ষ বলও ক্রিয়া করছে নিচের দিকে, তাহলে ওটা হবে বলের দ্বারা কার্য। এবার হচ্ছে বলের বিরুদ্ধে, যদি আমি বল প্রয়োগ করি একদিকে আর বস্তুটার সরণ যদি হয় উল্টো দিকে তাহলে যে কার্য হবে সেই কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। যে বলের বিরুদ্ধে কাকে বলবো? যে প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ পরস্পর বিপরীত হচ্ছে। পরস্পর যদি বিপরীত হয় তাহলে বলা যাবে যে
এটা বলের বিরুদ্ধে কার্য করছে, যেদিকে বল প্রযুক্ত হচ্ছে তার উল্টো দিকে কাজ করছে, তো এই কার্যকে বলা হবে বলের বিরুদ্ধে কার্য। আর এটা উদাহরণ হচ্ছে লিফটে ওঠা বা সিঁড়িতে ওঠা। সিঁড়িতে যদি আমরা উঠি তো আস্তে আস্তে উপরের দিকে উঠছি, কিন্তু অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করছে? নিচের দিকে। তো অভিকর্ষ বল নিচের দিকে ক্রিয়া করছে আর আমরা উঠছি উপরের দিকে। লিফটে উঠি বা সিঁড়িতে উঠি, ওটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। ঠিক আছে, এবার এখানে এগুলো জিনিসগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দেখবে। আর কার্য বার করার যেটা সমীকরণ আছে, সমীকরণ আপাতত এখানে দরকার নেই, আমরা পরবর্তীতে বার করব, আরও শক্তি যখন বার করব তখন এই সমীকরণটাই বার করব আছে। তো এখন আর এটা বললাম না, শুধু বলছি এখানে একটা পয়েন্ট, এগুলো যতটা পারো রিডিং দেখবে। এখানে পয়েন্ট একটা বলেছে যে কখন বল কাজ করে না, মানে বল প্রযুক্ত হচ্ছে অথচ কাজ হয় না। তো আমরা কার্য কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আমরা দেখতে পেলাম, ডাব্লু ইজিক্যাল টু এফ কস থিটা ইন্টু ডি। এখানে তাহলে একটা বস্তুর উপরে, এটা বস্তুই ধরো, এটা বস্তুর উপরে আমরা অনেকটা বল প্রয়োগ করেছি, প্রচুর পরিমাণে বল প্রয়োগ করেছি, কিন্তু এই বস্তুটার কোনো স্মরণ ঘটেনি। এখানে ছিল আগে, এখানে থেকে গেছে। তো স্মরণ যদি না হয় তাহলে ডি ইকুয়াল টু হবে 0। ডি ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এখানে যতই হোক এফ আর যতই হোক কস থিটা ইন্টু 0, তাহলে এটা টোটালটা মান 0 হবে। তাহলে কখন কার্য হবে না বল প্রযুক্ত হওয়া সত্ত্বেও? যদি বস্তুটার স্মরণ না ঘটে। আমরা যদি একটা বাড়িকে ঠেলার চেষ্টা করি, একটা পুরো ঘরকে ঠেলার চেষ্টা করি, ওটা জীবনে সরাতে পারবো না। তো যদি না সরাতে পারি তাহলে ওটা যতই আমরা বল প্রয়োগ করি না কেন, যতই শক্তি লাগাই, ওটা কার্য হবে 0 আমাদের। আরেকটা হচ্ছে যে একটা ব্যক্তি যদি সুটকেস নিয়ে সামনের দিকে চলে, এটা ধরো একটা সুটকেস আছে, তো সুটকেসকে ছেড়ে দিলে ওই নিচের দিকে চলে যাবে, কিন্তু নিচের দিকে না যায় তার জন্য একটা উপরের দিকে ওই বল প্রয়োগ করে টেনে রেখেছে। তো বলের অভিমুখ হচ্ছে উপরের দিকে, বা অভিকর্ষ বলের মুখ হচ্ছে নিচের দিকে, যেটা বল ধরতে পারো, কারণ এদিকে ওই বল প্রয়োগ করে রেখেছে আর এদিকে অভিকর্ষ বল হচ্ছে। আর ওই ব্যক্তিটা সুটকেসটা নিয়ে যাচ্ছে সামনের দিকে হেঁটে। তাহলে এখানে প্রযুক্ত বলের অভিমুখ আর স্মরণীয় অভিমুখ, এটা ধরলেও 90 ডিগ্রি হচ্ছে, যেটা ধরো। যদি অভিকর্ষ বল ধরো তবুও 90 ডিগ্রি হচ্ছে স্মরণের সঙ্গে, আর যদি ক্রিয়াশীল বল ধরো তবুও 90 ডিগ্রি হচ্ছে স্মরণের সঙ্গে। যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তাহলে এই সমীকরণে যদি আমরা বসাই, সমীকরণটা কী ছিল? ডাব্লু ইজ ইকাল টু এফ ইন্টু কস থিটা ইন্টু ডি, এটা সমীকরণ ছিল। তাহলে এফ এর মান যত হবে বসাই, ইন্টু কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি ইন্টু ডি। কস 90 মান কস 90 মান হচ্ছে ক্লাস 10-এর বইয়ে দেখবে একটা ছকের মধ্যে লেখা আছে 0 ইন্টু ডি। তো 0কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে আবার 0ই হচ্ছে। তো যদি বস্তুটা সুটকেস বা ব্যাগ নিয়ে যদি সোজাসুজি হেঁটে যায় তবুও ওর প্রযুক্ত বল দ্বারা কোনো কাজ হচ্ছে না, এটা বলতে পারো। তাহলে কার্য হয় না এমন দুটো জায়গাতে পেলাম, একটা যদি প্রয়োগবিন্দুর স্মরণ না ঘটে এটা, আর একটা যদি সুটকেস নিয়ে চলে সেটা। ঠিক আছে, তাহলে কার্যহীন বল, যে কাজ হয় না তাকেই কার্যহীন বল বলবো। যে বল প্রয়োগ করে বস্তুটির গতির অভিমুখ প্রযুক্ত বলের লম্বভাবে ক্রিয়া করে, তাহলে বস্তুটির স্মরণীয় অভিমুখ আর প্রযুক্ত বলের অভিমুখ যদি পরস্পর লম্ব হয় তাহলে সেই বল দ্বারা কোনো কার্য হবে না, সেই বলকে বলা হয় কার্যহীন বল। এখানে ব্যাখ্যা দেওয়া আছে। আর একটা সূর্যকে কেন্দ্র করে এটা চারিদিকে ঘুরছে, তো এটারও কোনো কার্য হয় না, যেহেতু একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছে আবার ঘুরে যদি সেখানে আসে তাহলে ওটা স্মরণশূন্য হবে। এটা একটা ব্যাখ্যা মনে করতে পারো। বা এটা মহাকর্ষ বল বা অভিকর্ষ বল ক্রিয়া করছে সূর্যের দিকে, মহাকর্ষ বল ক্রিয়া করছে সূর্যের দিকে, আর ওর গতি হচ্ছে সোজাসুজি, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি হয় তাহলে এদের কার্য 0 হবে, এটাও মনে রাখতে পারো। এবার এই পেজে যে সমীকরণগুলো দেওয়া আছে, এফ সমান হচ্ছে ডাব্লু সমান এফ ইন্টু ডি। তো ওখানে 3টা চলরাশি আছে, এখানে ডাব্লু সমান হচ্ছে এফ ইন্টু ডি, 3টা চলরাশি আছে, এটা এটা এটা। 3টার মধ্যে যে কোনো দুটো মান দেওয়া থাকবে, একটা মান তোমাকে বার করতে হবে। ডাব্লু হচ্ছে কৃতকার্য, এফ হচ্ছে প্রযুক্ত বল, আর ডি হচ্ছে স্মরণ।
তো এটা অঙ্ক কিছুটা প্র্যাকটিস করবে, যদি অসুবিধা হয় তো অঙ্কগুলো খাতাতে লিখে ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে, ওটা আমি সলভ করে দিয়ে দিব। আর এর পরবর্তী যেটা আছে ক্ষমতা, ক্ষমতা খুব অল্পটুকু জিনিস আছে, এটা তো অতটা ব্যাখ্যাও দেওয়া দরকার নেই, শুধু বলা হয়েছে কাজ করার হারকে ক্ষমতা বলা হয়। কোনো একটা ব্যক্তি যতটা কাজ করবে, মানে ডাব্লু যতটা পাবো, ওটাকে ওই কাজ করতে কতটা সময় লেগেছে ওই সময় দিয়ে ভাগ করে যে মান পাবো ওটাই হচ্ছে ক্ষমতা। তো ক্ষমতার সংজ্ঞা খুবই সহজা, কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। বাস ক্ষমতা পড়ে নিবে। এখানে ক্ষমতার এককগুলো যেগুলো আছে ওই এককগুলো একটু দরকার আছে। ক্ষমতার পরম একক হচ্ছে আর্ক পার আর্ক পার সেকেন্ড, আর ওটা এসআই পদ্ধতিতে হচ্ছে ওয়াট, জুল পার সেকেন্ডও বলতে পারো সেটাকে। তো 1 ওয়াট কাকে বলে এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখে নিবে। আর একটা ক্ষমতার খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বা একক হচ্ছে হর্স পাওয়ার, অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা কি, যে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করার ক্ষমতাকে বলা হয় 1 হর্স পাওয়ার বা 1 অশ্ব ক্ষমতা। এটা সংজ্ঞাটা একটু দেখবে। আর এই হর্স পাওয়ারের সঙ্গে ওয়াটের সম্পর্ক কি, 1 এইচপি ইজ ইকাল টু 746 ওয়াট। এটা অভিকর্ষ এককও আছে, অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, যেটা কার্যের একক ছিল, কার্যের একককে শুধু সময়ের একক দিয়ে ভাগ করে দেবে। তো কার্যের একক যদি আমাদের মুখস্থ থাকে বা জানা থাকে, ওই কার্যের একক আর বাই সময়, তাহলে ক্ষমতার একক চলে আসবে। শুধু এটা আলাদা একটা একক আমরা পড়লাম, সেটা হচ্ছে ওয়াট, ওখানে জুল ছিল, এখানে ওয়াট আছে। আরেকটা জিনিস হচ্ছে কার্য এবং ক্ষমতা মাত্রীয় সংকেত। কার্য এবং ক্ষমতা মাত্রীয় সংকেত হচ্ছে কার্য ডাব্লু ইকুয়াল টু পেলাম এটা এফ ইন্টু ডি। এফ এর মাত্রীয় সংকেত আমরা জানি এম এল টি মাইনাস টু ইন্টু এটা দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের একক যদি হয়, দৈর্ঘ্যের মাত্রা যদি হয় তাহলে এল, তাহলে ডাব্লুর মাত্রীয় সংকেত পাচ্ছি আমরা এম এল টু টি মাইনাস টু। আর একই রকমভাবে ক্ষমতাকে পি দিয়ে লেখা হয়, ক্ষমতার মাত্রার সঙ্গে যদি বার করি তাহলে এম এল টু টি মাইনাস টু বাই টি। তো নিচে টি উপরে গেলে ইনভার্স হচ্ছে মাইনাস টু হয়েছে, আরেকটা টি যদি উপরে যায় তাহলে এটা হয়ে গেল এম এল টু টি মাইনাস থ্রি। এটা হচ্ছে ক্ষমতা, এটা হচ্ছে কার্যের মাত্রীয় সংকেত। বাস, ক্ষমতা আর কাজের মধ্যে আর বেশি কিছু নেই। যতটা পারো বইগুলো খুলে দেখবে, পড়বে, আর কোনো সমস্যা আদার্স যদি পাও তাহলে আবার প্রশ্নগুলো রিপিট করবে বা প্রশ্নগুলো লিখে আমাকে পাঠাবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, ভালো থেকো সবাই।